এপিসোড 3 শুরু করার আগে বলে নেই, যদি এপিসোড 1-2 না দেখে থাকেন ওটা দেখে আসতে পারেন, তাহলে ড্রামাটা বুঝতে একটু সহজ হবে। এপিসোড 3 শুরুতেই আমরা দেখতে পাই এখানে যখন সেরারা বুঝতে পারে যে মিডা বেঁচে আছে, তাকে তারা পাকড়াও করে এবং তাকে তারা একটা রিসর্টে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ডন, ফ্রেড এবং সেরা তিনজনে হচ্ছে এই নার্স এবং মিডাকে ধরে যে সে এই কাজটা কেন করেছে এবং তার মিডারের এই নাটককে কেন সাজিয়েছে। এখান থেকে আমাদেরকে মিডার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। মিডা যখন জানতে পেরেছিল যে মিডার ছেলে বেঁচে আছে, তখন সে অনেকটা শকড হয়ে গিয়েছিল। ইভেন মিডার ছেলের হচ্ছে হৃদরোগের সমস্যা ছিল। সো এই কারণে তাকে অরফানেজ থেকে একটা হসপিটাল রেকমেন্ড করা হয়েছিল, সেখানে তার ট্রিটমেন্ট চলছিল। আর সেখানে এই বাচ্চাটার যত্ন নিচ্ছিল হচ্ছে মিডার যখন বাচ্চা হয়েছিল, তার বাচ্চার সময় যে নার্সটা মিডাকে সবসময় সাপোর্ট দিয়েছিল, সেই নার্সটাই হচ্ছে এই বাচ্চাটার দেখাশোনা করছিল। মিডার মূলত বাচ্চা যখন হয় তখন এই নার্সটা মিডাকে জানিয়েছিল যে মিডার বাচ্চা হচ্ছে মারা গিয়েছে, আর মিডা এতদিন এটাই জানতো। এরপরে যখন মিডা এই ছেলেটার সঙ্গে এই নার্সটাকে দেখে এবং এই নার্সেরও তখন অনেক বেশি খারাপ লাগে, সে মিডাকে জানায় যে মিডার বাচ্চা সেদিন মারা যায়নি, মিডার বয়ফ্রেন্ড হচ্ছে চালাকি করে মিডার বাচ্চাকে সরিয়ে নিয়েছিল এবং এই নার্সকে অনেক বেশি টাকা দিয়েছিল যাতে মিডাকে সে বলে যে মিডার বাচ্চা হচ্ছে মারা গিয়েছে। আর এই সত্যটা মিডার থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আর তখনই মিডা ডিসাইড করে নেয় যে তার ছেলের পাশে এখন থেকে সবসময় সে থাকবে। মিডার যে বয়ফ্রেন্ড ছিল তার সঙ্গে হচ্ছে মিডার বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায় এবং মিডা হচ্ছে তাকে তার অপকর্মের জন্য তাকে আগেই ছেড়ে দিয়েছিল। সেই রাগবশত মিডার বয়ফ্রেন্ড মিডার সঙ্গে এই কাজটা করেছিল। আর এখান থেকে আমাদেরকে জানানো হয় কেন মিডা সেই চোরকে ফাঁসিয়েছিল তার মার্ডারের জন্য। মূলত মিডা যে অরফানেজে যেত সেখান থেকেই মূলত মিডার এই বাচ্চাকে এই চোরটা অ্যাডপ্ট করেছিল, কারণ সে জানতো যে এই বাচ্চাটার হচ্ছে হৃদরোগের সমস্যা আছে। হৃদরোগের চিকিৎসার জন্য প্রতি মাসে মাসে এই লোকটার কাছে টাকা পাঠানো হতো যেন এই লোকটা সেই বাচ্চাটার চিকিৎসা করতে পারে। কিন্তু এই লোকটা সেই টাকাটা পুরাটাই নষ্ট করে ফেলতো এবং এই বাচ্চার ওপরও যথেষ্ট অত্যাচার করত। মিডা যখন বুঝতে পারে যে তার বাচ্চার প্রতি এই লোকটা অনেক বেশি অত্যাচার করেছে, তখন আর কি মিডা ডিসাইড করে নেয় যে সে ওই চোরকে ঠিকমতো শাস্তি দেবে। আর এই জন্যই মিডার যে মার্ডারের নাটকটা সাজিয়েছিল সেখানে সে এই চোরটাকে ফাঁসিয়ে দেয়। আর মিডা এটাও ডিসাইড করে নিয়েছিল যে সে হচ্ছে তার বয়ফ্রেন্ডকেও উচিত শিক্ষা দেবে। মিডা একদিন রাত্রে তার বয়ফ্রেন্ডের বাসাতে যায় এবং সেখানে গিয়ে সে মূলত সেই দামি নেকলেসটা পায় যেটা কিনা ডন খুঁজছে, ডনের মায়ের নেকলেস। সেই নেকলেসটা হচ্ছে মিডা চুরি করে এবং তার কাছে এনেই রেখে দেয় যাতে তার বয়ফ্রেন্ডের অনেক টাকা লস হয়। এবার ওই নেকলেসটা হচ্ছে মিডা আনার পর থেকে মিডার ফোনে থ্রেড টাইপের অনেক বেশি মেসেজ আসতো এবং মিডার উপর অনেকবার অ্যাটাক হওয়ারও চেষ্টা হয়েছে। এরপরে মিডা ডিসাইড করে নেয় যে সে সেই নেকলেসটাকে যেখান থেকে উঠিয়েছিল সেখানেই রেখে দেবে এবং তার বাচ্চাকে নিয়ে নতুন লাইফ শুরু করবে। তার জন্য তাকে এই মৃত্যুর নাটকটা করতে হবে আর সেখানে সে ওই চোরটাকে ফাঁসিয়ে দেবে। এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ। সে মূলত সেই চোরটাকে ধরিয়ে দেওয়ার জন্য চোরটাকে একটা জায়গাতে আটকে রাখে, সেখানে তার খাবার টাবার রেখে আসছিল। আর নাটকটা এমনভাবে সাজায় যাতে পুলিশরা খুঁজতে খুঁজতে সেই চোরের পর্যন্ত পৌঁছে যায় এবং মনে করে সেই চোরটাই হচ্ছে মিডাকে মার্ডার করেছে। আমরা এদিকে দেখতে পাই পুলিশরা সেই চোর পর্যন্ত পৌঁছে যায় এবং চোরকে ধরে নিয়ে যায়। এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে এবার মিডার বর্তমান অবস্থানে দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই এখানে ডন মিডাকে সব সত্যি কথা বলতে বলে এবং মিডার কাছে তার বয়ফ্রেন্ডের নাম জিজ্ঞেস করে। মিডা তার বয়ফ্রেন্ডের নাম বলছিল না। আর এ সময় আমরা দেখতে পাই বাচ্চাটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। আমরা এদিকে দেখতে পাই মিডা হচ্ছে ডনকে বলে বাচ্চাটার হচ্ছে হৃদ সার্জারি হবে, এজন্য হচ্ছে মিডা তাকে এখান থেকে বাইরে নিয়ে যাচ্ছে তার চিকিৎসা করানোর জন্য। চিকিৎসা করানো শেষ হলেই মিডা ডনের সব প্রশ্নের উত্তর দিবে। আর মিডা বলছিল যে সে যদি পারফেক্ট টাইম মতো এয়ারপোর্টে না পৌঁছাতে পারে তাহলে তার প্লেনটা মিস হয়ে যাবে, আর এই সার্জারিটা মিস করলে তার বাচ্চা নাও বাঁচতে পারে। আমরা দেখতে পাই ডন বলছিল যে আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না, আর অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে। এরপরে সেরা ডনের কাছে এগিয়ে আসে এবং সে পাশের রুমে ডনকে নিয়ে যায়। সে ডনকে বোঝায় যে একটা মানুষের জীবনের থেকে আমাদের কাছে আর কোনো কিছু বড় হতে পারে না, মিডাকে আপনি যেতে দিন। তখন ডন বলে যে ওই নেকলেসটার সঙ্গে আমার মায়ের মৃত্যু জড়িয়ে আছে, সো এটা আমার পার্সোনাল ব্যাপার, তুমি এর ভিতরে ঢুকো না। এই কথা বললে যখন তারা সেই রুমে আসে তখন দেখতে পাই যে অলরেডি হচ্ছে ফ্রেডকে মিডা অজ্ঞান করে তার বাচ্চা এবং সেই নার্সকে নিয়ে সে এখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। এরপরে 1 ঘন্টা পরে হচ্ছে ফ্রেডের জ্ঞান আসে এবং এখানে ডন ফ্রেডকে বলে যে ওদেরকে ট্রেস করো এবং আমরা ওদের গাড়ি কোথায় গিয়ে এখন ধরতে পারি। এরপরে আমরা দেখতে পাই বাচ্চাটার অবস্থা রাস্তায় অনেক বেশি খারাপ হয়ে যায়। এর জন্য মিডাকে একটা হসপিটালে ওয়েট করতে হয় তার বাচ্চার চেক করার জন্য যে সবকিছু ঠিক আছে নাকি। আর আমরা এখানে দেখতে পাই সেই হসপিটালেই হচ্ছে ডন চলে আসে এবং ডন এসে বলে যে অলরেডি দেরি হয়ে গিয়েছে, আর একটু দেরি হলে তো তোমরা মিস করে যাবে তোমাদের প্লেনটা। আর বাইরে থেকে তখনও যে হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়।
তখন ডন বলে যে এটা আমার পার্সোনাল হেলিকপ্টার, এটা আমি তোমাদেরকে ব্যবহার করতে দিতে পারি এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এর জন্য তোমাকে তোমার বয়ফ্রেন্ডের নাম আমাকে বলতে হবে। মীরা তখন ডনকে জানায় আচ্ছা সে যখন তার বাচ্চার সার্জারিটা হয়ে যাবে তখন এসে সে ডনকে সব ইনফরমেশন দিবে। এরপরে ডন তাকে যেতে দিতে রাজি হয়। আমরা দেখতে পাই যে এরপরে মীরা যখন চলে যাচ্ছিল তখন মীরা আবার ডনের কাছে এগিয়ে আসে এবং ডনকে বলে তুমি কেনেতের থেকে সাবধানে থেকো। এই কথা বলে সে তার বাচ্চার কাছ থেকে একটা ড্রয়িং নেয় যেটা কিনা তার বাচ্চা ওই চোরের বাসাতে থাকতে ড্রয়িং করেছিল, এবং সে এটা ডনের হাতে দিয়ে বলে যে সেই চোরের ব্যাপারে অনেক ইনফরমেশন এই ছবিতেই আছে। মীরা যখন তার বাচ্চা নিয়ে চলে যাচ্ছিল তখন বাচ্চাটা আবার ডনের কাছে ফিরে আসে এবং বলে আঙ্কেল আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ। আর আঙ্কেল কথাটা শুনে তখন ডন বলে আমাকে কি আঙ্কেলের মতো দেখতে লাগে? আর এই কথা শুনে তখন ফ্রেড ও সেরা অনেক বেশি হাসাহাসি করতে থাকে। এখান থেকে সিন কাট করে আমাদেরকে সেই চোরকে দেখানো হয় যাকে কিনা পুলিশরা অলরেডি থানাতে ধরে নিয়ে আসছিল। এখানে পুলিশ যখন তাকে মীরার মা সম্পর্কে জিজ্ঞেস করে তখন সেই চোর বলে যে মীরাকে আমি খুন করি নাই, আর এর ব্যাপারে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ না থাকলে সব বাজে বাজে কথা বলবেন না। আমরা এখানে দেখতে পাই যে ডনের কাছে যখন সেই পিকচারটা মীরা দিয়েছিল তখন মীরার এই পিকচারটা ডন সেরাকে দিয়ে দেয় এবং বলে যে তোমার সেই পুলিশ ফ্রেন্ডকে জানিয়ে দিও, এই পিকচারে ওই চোরের ব্যাপারে অনেক বেশি ইনফরমেশন আছে। তখনই মূলত সেরা তার ফ্রেন্ডকে এটা টেক্সট করে দিয়েছিল এবং তার ফ্রেন্ড ইনভেস্টিগেট করে, মানে সেই পুলিশ ইনভেস্টিগেট করে জানতে পারে এই চোর তার ওয়াইফকে করে তার বাসার সামনেই যে জায়গাটা ছিল ওখানে অনেক আগে দাফন করে দিয়েছিল, সেটারই পিকচার মূলত ওই বাচ্চাটা ড্র করে রেখেছিল। এখান থেকে সিন কাট হয়ে যায়। আমরা এখানে দেখতে পাই ডন এবং ফ্রেড মীরাকে ছেড়ে দিয়ে যায়, আর আমরা দেখি সেই জামাটা সেরা ফ্রেডের গাড়িতেই ফেলে আসছিল। এরপরে 5 মিনিট পরে যখন সে বাসাতে প্রবেশ করার আগেই তার এই ড্রেসটার কথা মনে পড়ে, সে তখন ঘুরতে ঘুরতে সেই গাড়ির ওই জায়গাতে চলে যায়। গাড়ি তো পায় না, এরপরে সে করে কি ফ্রেডের বাসাতে চলে যায়। ফ্রেডের বাসাতে হাঁটতে হাঁটতে সে দেখে যে একটা দরজা মতো জায়গা রয়েছে এবং অনেকগুলো বই রয়েছে। সে তখন ভাবে যে এটা কি কোনো গোপন দরজা। সে একটা বই টান দিতে থাকে এবং এক পর্যায়ে একটা বই টান দিলে দরজাটা একদম খুলে যায়। সে তখন সেখানে প্রবেশ করে এবং সেই সুড়ঙ্গ রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। এটাই মূলত ছিল ফ্রেডের বাসা এবং ডনের অফিসের মাঝখানের জায়গাটা। এখানে মূলত ডনের একটা সিক্রেট জিমও ছিল। ডন এখানে জিম করছিল এবং ডন মূলত সেরার ড্রেসটা দেখে যে সেরা এই ড্রেসটা নেয় না। জিম করা শেষে ডন এই ড্রেসটাকে বের করে এবং বের করে বলে এই ড্রেসটাতে এমন কি খারাপ জিনিস আছে যার জন্য এই ড্রেসটা মীরা নিতেই চায় না। দেখি তো আমি এই ড্রেসটা একটু পরে, এই ড্রেসটা আসলে এত আনকমফোর্টেবল নাকি পরার পরে। এই কথা বলে সে মাত্র একটা হাত ঢুকায় ড্রেসে, এরপরে সেরা সেখানে চলে আসে এবং সেরা যখন এই জিনিসটা দেখে তখন সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। ডন যখন ঘুরে সেরাকে দেখে তখন বলে আরে আরে সেরা তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। এরপরে সেখানে সেরা বলে যে না না আমি কিছুই ভাবছি না, আমি আসলে আমার ড্রেসটা ফেলে গিয়েছিলাম তো এই জন্য আমি এসেছিলাম ফ্রেডের বাসায় ড্রেসটাকে নিতে, বাট আমি সিক্রেট দরজা দিয়ে এখানে চলে আসছি। আমি সত্যি করে বলছি যে আমি সিক্রেট দরজার কথা কাউকেই বলবো না। আর তখনই ফ্রেড সেখানে চলে আসে এবং ফ্রেড ডনকে বলে কি রে তুই একটা মেয়ের সামনে এভাবে শার্ট খোলা অবস্থায় দাঁড়িয়ে আছিস কেন, নে আমার কোটটা পরে নে। এই কথা বলে সে তার কোটটা খুলে তো ডনকে দেয়, ডনেরটা পরে এবং এরপরে সেরাটার ড্রেসটা নিয়ে এখান থেকে বের হয়ে যায়। রাতে যখন সেরা বাসায় ফেরে তখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করেছে সে কোথায় ছিল। সেরা বলে একটা কাজে ছিল। এরপরে সে তার বান্ধবীকে এই ড্রেসটা দেখায় এবং বলে যে এই ড্রেসটা আজ থেকে আমার পুরোপুরিভাবে, কালকেই আমি গিয়ে এই ড্রেসটাকে সেল করব এবং অনেকগুলো টাকাও পেয়ে যাব। এখান থেকে আমাদেরকে রাত্রের সিন দেখতে পাই যে সেরা ঘুমিয়ে পড়ে। সেরা যখন ঘুমায় তখন সে দেখতে পায় যে সে যে অরফানেজে বড় হয়েছিল সেখানে মূলত ডনের মাকে কেউ মেরেছিল, বাট কে মেরেছিল এই জিনিসটা ক্লিয়ার ছিল না। তখন সেরার চোখে এটা ক্লিয়ারলি আসছিল না, বাট সেরা এটা স্বপ্নে দেখছিল। মূলত যখন সেরা ডনের সেই ডেরাতে গিয়েছিল তখনই মূলত এক জায়গাতে ডনের সঙ্গে ডনের মায়ের ছবি ছিল, আর তখনই ডনের মায়ের ছবি দেখে সেরার মনে হচ্ছিল যে সেরা কোথায় যেন ডনের মাকে দেখেছে। আর এরপরে ঘুমানোর পরেই সেরা এই স্বপ্নটা দেখে। পরদিন সকালে আমাদেরকে কিমকে দেখানো হয়। কিম এখানে তার বেকারিতে একটা কেক তৈরি করেছিল ফ্রেডের জন্য, কারণ আগের দিন ফ্রেড তো কিমের জন্য অসুস্থ হয়ে গিয়েছিল আর এই কেকটার ভেতরে কোনো মিল্ক প্রোডাক্ট ছিল না। এরই মাঝে সেখানে সে পুলিশ অফিসার চলে আসে আর কিম তো অনেক বেশি খুশি হয়ে যায়। কিম তখন ফ্রেডকে সরিয়ে দিয়ে সে পুলিশের কাছে চলে যায় এবং কিম অনেক বেশি এক্সাইটেড ছিল। ফ্রেড তখন একটু অবাক হয়ে এখান থেকে চলে যায় সেই কেকটা নিয়ে। আমরা দেখতে পাই এই পুলিশটা এসে কিমকে জিজ্ঞেস করে যে সেরা কোথায়। সেরার সঙ্গে সে এখানে দেখা করতে আসছে। একটু পরে সেরা এখানে আসে।
আর এখান থেকে আমরা জানতে পারি কিম, সেরা এবং এই পুলিশ অফিসার এনরা একই সঙ্গে একই অরফানেজে বড় হয়েছিল। এখানে মূলত সে সেরাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় ছিলে। সেরা বলে যে আমি একটা ড্রেস বিক্রি করতে গিয়েছিলাম। তখন এই পুলিশটা বলে যে কিসের ড্রেস। সেরার মুখ থেকে তো বেরোয়েই যাচ্ছিল যে সে হচ্ছে ডনের হয়ে কাজ করে। তখন সে বলে যে আসলে আমি পার্ট টাইম এই জবটা করি, যে আমি ড্রেস জোগাড় করি এবং সেই ড্রেসগুলোকে একটু বেশি দামে সেল করি। এরপর সেই পুলিশ অফিসারটা সেই কেসের ব্যাপারে সেরাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো কেসের ব্যাপারে নতুন কারোর সঙ্গে ইনভেস্টিগেট করছো। সেটা তখন বলে যে কই না তো, এরকম কিছুই না। এরপরে আমরা দেখতে পাই পুলিশ অফিসারটা এখান থেকে চলে যায়। আর আমরা এদিকে ভিনিকে দেখতে পাই। ভিনি এখানে আসে হচ্ছে ফ্রেডের কাছে। সে এখানে এসে বলে যে আমি হচ্ছে সেরার বোন হই, সেরা আমাকে এখানে পাঠিয়েছে আপনাকে একটা কেসের ব্যাপারে আমি আপনার সঙ্গে এখানে কথা বলতে আসছি। আর এই কথা শুনে ফ্রেড তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখান থেকে সিন কাট করে আমরা দেখতে পাই ফ্রেড আবার তার বন্ধুর কাছে চলে যায়, মানে ডনের কাছে। এখানে গিয়ে সে অনেক বেশি খুশি আজকে। ডন যখন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন ফ্রেড বলে জানো আজকে একটা সেরার বোন আমার কাছে এসেছিল, কারণ সেরা তাকে আমাকে রিকমেন্ড করেছে যে আমি অনেক ভালো লয়ার। ডন বলে যে এত উইরো না, সেরা তোমাকে এর আগে একদিন বোকা বলেছিল। এখানে আমরা ডনকে দেখতে পাই, সে ফ্রেডকে বসতে বলে এবং সে হচ্ছে সেরাকে কল করে, কারণ তাদের এই কেসে আরো ইনভেস্টিগেট করতে হবে। এই জন্য সেরার সাহায্য চাই হচ্ছে ডন। সেরা তো অনেক বেশি খুশি হয়ে যায়। সেরা একটু কথা বলে ফোনটাকে কাট করে দেয়। এরপরে আমরা দেখতে পাই সেরা হচ্ছে তার বান্ধবীর সঙ্গে কথা বলছিল এবং রেডি হচ্ছিল যে আজকে তাকে নতুন কাজে জয়েন করতে হবে। এবং ডন ফোন হাতে নিয়ে বসেছিল। সে ফ্রেডকে বলে দেখেছিস প্রথম দিনই ও কত দেরি করে আসছে ওর কাজে। ফ্রেড বলে যে তুই এত চিন্তা কেন করছিস। এরপরে ডন বলে দাঁড়া ওকে একটা ফোন দেয়। ডন যখন সেরাকে ফোন দেয় তখন হচ্ছে সেরা ফোনটাকে কাট করে দেয়। এরপরে ফ্রেড হচ্ছে সিসি ক্যামেরাতে দেখতে পায় যে সে যখন ফ্রেডের বাসাতে প্রবেশ করছিল তখন হচ্ছে সেরার একটা কল আসে এবং সেরা অনেক তাড়াহুড়ো করে এখান থেকে দৌড়ে নেমে যাচ্ছিল। এরপরে তারা চলে যায় হচ্ছে কিমের বেকরিতে, মানে নিচতলাতে। সেখানে গিয়ে কিমকে জিজ্ঞেস করে যে সেরার কি হয়েছে। সেরা এভাবে তাড়াহুড়ো করে বের হয়ে গেল। কিম তখন বলে যে সেরা তো আমাকে কিছুই বলেনি। এরপরে কিম সেরাকে কল করে এবং তখনও সেরা কলটাকে কাট করে দেয়। তখন কিম বলে যে নিশ্চয়ই সেরার সেই অরফানেজ বোন যার নাম হচ্ছে ভিনি, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। সেরা সে কোনো বিপদে থাকলে এই কাজটা করে। তখন ফ্রেড এবং ডন দুইজন চলে যায় হচ্ছে ভিনির সেই অরফানেজে। তারা ভিনির ব্যাপারে জানতে পারে যে ভিনি হচ্ছে সেখানে নেই। ভিনির রুমও তারা চেক করে, তখন ভিনির রুমে কিছু নেশা জাতীয় দ্রব্য পায়। আর এছাড়াও হচ্ছে এই অরফানেজ থেকে তারা জানতে পারে যে সেই পুলিশ অফিসার, সেরা, তারপরে কিম এরা সবাই একই অরফানেজে বড় হয়েছে। তার কারণে তারা তিনজন হচ্ছে অনেক ভালো বন্ধু আগে থেকেই। আমরা এদিকে দেখতে পাই সেরা হচ্ছে অনেক দ্রুত সেই ফোন করা ব্যক্তির লোকেশনে চলে আসে। সে দেখতে পায় যে তার বোন ভিনিকে, সে একটু স্বস্তিতে আসে। এরপরে তার সামনেই হচ্ছে ভিনিকে কিছু লোক গাড়িতে করে তুলে নিয়ে যায় আর সেরা সেই গাড়ির পেছনে দৌড়াতে থাকে। তখন সেরা লোকেশন ট্রেস করে ডন এবং ফ্রেড হচ্ছে সেরার কাছে চলে আসে এবং সেরা তখন ডন এবং ফ্রেডের সঙ্গে সেই ডেরাতে চলে যায় যেখানে কিনা তার বোন ভিনিকে সেই লোকগুলো ধরে নিয়ে গিয়েছিল। ভিনিকে মূলত এই ছেলেগুলো ধরে নিয়ে এসেছিল কারণ ভিনির যে বেস্ট ফ্রেন্ড ছিল সে হচ্ছে 1 নম্বরের বেয়াদব। সে হচ্ছে এইসব আজেবাজে কাজের সঙ্গে জড়িত এবং সে অনেকগুলো বাজে প্রোডাক্ট হচ্ছে এই লোকদের থেকে নেয়, বাট তাদের একটা টাকাও পরিশোধ করে নাই। ভিনির কাছে যত টাকা ছিল সব টাকাগুলোই হচ্ছে ভিনি এই লোকদের দিয়ে দেয়। তখন এই লোকরা বলে যে তুমি যে টাকা দিলে এই টাকাতে একটা ওষুধের দামও হয়নি। আমরা দেখতে পাই ডন হচ্ছে মাস্ক পরে আসে এবং সে এখানে এসে বলে যে ডেলিভারি দিতে আসছে এই কথা বলে সে এই বাজে লোকদেরকে ঠিক করে। আর এই ফাঁকে হচ্ছে সেরা গিয়ে তার বোনদেরকে নিয়ে যেতে যায়, বাট এই সময় হচ্ছে হেড ছিল সেই জিনিসটা ধরতে পারে এবং ডন ও সেরা দুজনকে আটকে ফেলে। আর তখন হচ্ছে বাইরে থেকে ফ্রেড পুলিশের গেট আপ নিয়ে আসে আর এই জিনিসটা দেখে তখন সেই ভিলেনগুলো পালিয়ে যাচ্ছিল, বাট পালিয়ে যাওয়ার আগে সে সেরা এবং সেরার বান্ধবীকে তাদের নিজেদের সঙ্গে করে নিয়ে যায়। আর এখানে ফ্রেড এসে সেরা এবং ডনকে খুলে। সেরা যখন দেখতে পায় যে তার বোনকে আবারও নিয়ে যাচ্ছে তখন সে হচ্ছে সে গাড়ির পেছনে দৌড়াতে থাকে এবং উঁচু একটা জায়গাতে চলে যায় এবং সেই গাড়ির কোডটাকে দেখার চেষ্টা করে তার এই সুপার পাওয়ারের মাধ্যমে। অনেক বেশি প্রেশার দেওয়ার কারণে সেরা এখানে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল এবং তার একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তখন সেখানে ডন আসে এবং সেরাকে বাঁচিয়ে নেয়। আর এখানে হচ্ছে 3rd এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।